আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে এক্সক্লুসিভ এবং ব্রেকিং কিছু বিষয় নিয়ে হাজির হলাম। এবার এই ডক্টর ইউনূস শুধু যে বাইডেনকে নিয়ে বসে আছেন তা নয়, এবার জাস্টিন ট্রুডোর সাথেও বৈঠক করেছেন তিনি। সেখানে কি উঠে আসলো, সেই সাথে রোহিঙ্গা সংকট সমাধানে তিনটি কি প্রস্তাব তিনি দিলেন জাতিসংঘে, সেই বিষয় নিয়ে জানলে রীতিমতো চমকে যাবেন। শুধু তাই নয়, আরও চমকে যাবেন, এই সফরে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, সেখানেও কি বিষয় উঠে আসলো। সবচাইতে অবাক, ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেছেন তিনি। এই সকল বিষয় নিয়ে এক্সক্লুসিভ একটি রিপোর্ট আপনাদের মাঝে তুলে ধরব। এরপর জানিয়ে দিব, অবশেষে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজুমদার কিন্তু গ্রেপ্তার হয়েছেন। কিভাবে তাকে গ্রেফতার করা হলো, কোন অভিযানের মাধ্যমে, সে সকল বিষয়েও জানতে পারবেন। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরব, এবার 24 দফা দাবি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের আত্মপ্রকাশ। 24 দফার মধ্যে কি উল্লেখ করেছে তারা, ভিডিওর শেষ অংশে এই এক্সক্লুসিভ তথ্যটাও জানিয়ে দেব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ডক্টর ইউনূস কিন্তু বসে নেই, তিনি একের পর এক বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎ করছেন, কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়েও তথ্য দিচ্ছেন। এবার জাস্টিন ট্রুডোর সাথে বৈঠক করেছেন। এখানে কি উঠে আসলো, জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন মঙ্গলবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে সাক্ষাৎ করেছেন। সংক্ষিপ্ত এই বৈঠকে দুই নেতা বাংলাদেশ কানাডার সম্পর্ক সুদৃঢ় করার উপায়, জনসাধারণের স্বাধীনতা আরও বিস্তৃতি করা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের যুব সমাজকে সহায়তা করার বিষয়ে আলোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় এই ইউনূস কানাডার প্রধানমন্ত্রীর হাতে একটি শিল্পকলা বই উপহার দেন, যেখানে বাংলাদেশের বিপ্লব চলাকালীন এবং পরবর্তী সময়ে শিক্ষার্থী ও তরুণদের আঁকা বর্ণিল গ্রাফিতি স্থান পেয়েছে। প্রধানমন্ত্রী ট্রুডো অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন। শেখ হাসিনার নেতৃত্বে আগের শাসন ব্যবস্থা, দেশের প্রতিষ্ঠানগুলো কিভাবে ধ্বংস করা হয়েছিল সে সকল বিষয়ে ব্যাপক বিস্তর তুলে ধরেন। তিনি বাংলাদেশের প্রতি কানাডার বন্ধুত্ব এবং অন্তর্বর্তী সরকারের প্রতি কানাডা সরকারের সমর্থনের জন্য প্রশংসা করেন। তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আরও ভিসা প্রদানের জন্য কানাডার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন ডক্টর ইউনূস। এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে ডক্টর ইউনূসের তিনটি প্রস্তাব। মিয়ানমার থেকে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘের সদর দপ্তরে উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা সংকটের তিনটি প্রস্তাব হলো, প্রথমটা, জাতিসংঘের মহাসচিব যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সংকটের বিষয়ে একটি সব স্টক হোল্ডারকে সম্মেলনে আহ্বান করতে পারেন। সম্মেলনের সংকটের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা উচিত এবং উদ্বোধনী ও অগ্রসর উপায়ে পরামর্শ দেওয়া উচিত। ইউএন সিস্টেম ও বাংলাদেশ যৌথভাবে পরিচালিত জয়েন্ট রেসপন্স প্ল্যান শক্তিশালী করা দরকার। স্লাইডিং ফান্ডিং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রিসোর্স বাড়ানোর প্রক্রিয়াকে আরও রাজনৈতিক চাপ দিতে হবে। 3 নম্বর যেই প্রস্তাবটা তিনি দেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত গণহত্যামূলক অপরাধের মোকাবিলায় ন্যায় বিচার ও জবাবদিহির ব্যবস্থাকে গুরুত্ব সহকারে সমর্থন করা। আমি আইসিসিতে মামলার অগ্রগতি সম্পর্কে প্রসিকিউটর করিম খানের কাছে থেকে শুনানির অপেক্ষায় আছি। সামরিক জান্তা দ্বারা সংগঠিত অন্যায়ের প্রতিকার মিয়ানমারের দীর্ঘমেয়াদী শাস্তি ও নিরাপত্তার চাবিকাঠি। বৈঠকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ গান্ডি ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা জনগণের মর্যাদা, নিরাপত্তা এবং অধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে সব স্টেক হোল্ডারদের সঙ্গে কাজ করার জন্য আমি আমার সরকারের পূর্ণ অঙ্গীকার ব্যক্ত করছি। আমার এই সংকটের রাজনৈতিক সমাধানের অপেক্ষায়ও আছি। সবাই ডক্টর ইউনূস আরও ব্যাপক তথ্য দেন। বাংলাদেশ মিয়ানমার থেকে 1.2 মিলিয়নের বেশি বস্তুযুক্ত রোহিঙ্গা আশ্রয় দিয়েছি। বিশ্বের এই বিষয়ে কম সচেতন যে বাংলাদেশের শিবিরগুলোতে প্রতি বছর প্রায় 32,000 নবজাতক শিশু এই জনসংখ্যার সঙ্গে যুক্ত হয়। গত 2 মাসে আরও 20,000 রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। অত্যন্ত সহানুভূতির সঙ্গে রোহিঙ্গাদের আতিথেয়তা সত্ত্বেও একটি ঘনবসতিপূর্ণ দেশে সামাজিক অর্থনৈতিক পরিবেশগত ব্যয়ের ক্ষেত্রে এত বেশি খরচ হয়ে চলছে, এগুলো আমাদের জন্য প্রথাগত ও অপ্রথাগত নিরাপত্তার ঝুঁকি। আমাদের নিজস্ব উন্নয়ন অনেকেই ঝুঁকির মধ্যে রয়েছে। স্পষ্ট বাংলাদেশ তার ধৈর্য সময় পৌঁছে গেছে, এমনটা তথ্য দেন। সে সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথেও দেখা করেছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান হওয়ার পর 30 আগস্ট মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ফোন আলাপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান। এছাড়াও তিনি
আশা করেন দক্ষিণ এশিয়া এই দুই দেশের মধ্যে সম্ভাব্য জনগণের সুবিধার জন্য যথেষ্ট সহযোগিতাও রূপান্তরিত হবে। এছাড়াও ফোন আলাপের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর কথাও বলা হয়। এবার তুলে ধরতে যাচ্ছি, অবশেষে কিন্তু এবার সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ গ্রেপ্তার হয়েছেন। সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদকে গ্রেফতার করেছে। এ বিষয়টা নিশ্চিত করা গেছে। পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব তাকে গ্রেফতার করেছে। বুধবার 25 সেপ্টেম্বর ভোরে ঢাকা গুলশান থেকে তাকে গ্রেফতার করে র্যাবের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুমিন ফেরদৌস। তিনি গণমাধ্যমকে বলেন, গত 4 আগস্ট নরসিংদী মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগের দায়ে তার করা মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। সে সাথে এক বিষয়ে উঠে আসে দিবাগত রাত 1:22 তার ছেলে মজরুল মজিদ মাহমুদ সাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়ে তার বাবার গ্রেফতার বিষয়টি জানিয়েছে। পোস্টে তিনি লেখেন, আল্লাহ সর্বসমক্ষে আমাদের নরসিংদীর গর্ব, আপনাদের ভালোবাসার মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট নুরুল মজিদ মোহাম্মদ হুমায়ুন কিছুক্ষণ আগে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হয়েছেন। তিনি কোথাও পালিয়ে যাননি, কোনো সময়ও পালাবেন না, এমনটা তথ্য দেন তার ছেলে। আমরা আপনাদের পাশে আছি এবং ইনশাআল্লাহ থাকবো। সাথে আরও লেখেন, আপনারা মনোহরদী বেলাবর শান্তিপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ থাকবেন। এই সকল বিষয় তুলে ধরে তিনি তার ফেসবুক পোস্টে লেখেন যে আমরা পালিয়ে যাইনি, এমনটা তুলে ধরেন এবং তিনি অবশেষে বাস্তবে কিন্তু গ্রেফতার হলেন। সবশেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি এবার 24 দফা দাবি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের আত্মপ্রকাশ। শিক্ষার্থীদের 24 দফা দাবি নিয়ে দীর্ঘ এক যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি আত্মপ্রকাশ করেছেন। 24 সেপ্টেম্বর সন্ধ্যায় শাখা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ নাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত বিবৃতিতে বিষয়টি জানা যায়। তাদের দাবিগুলো অনেকগুলোই, প্রায় 24টি দাবি। এই দাবির কিছু এক্সক্লুসিভ পার্ট আপনাদের মাঝে তুলে ধরি। তাদের দাবিগুলো হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার আন্তর্জাতিক মান নিশ্চিত করা ও আন্তর্জাতিক রেটিং তালিকার উপরের দিকে নিয়ে আসার যথাযথ কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 2 নম্বর যে দাবিটা হলো দ্রুত সকল বিভাগ ও ইনস্টিটিউটকে সেশন জট মুক্ত করার দৃশ্যমান ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। 3 নম্বর যেই দাবিটা তাদের একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম আধুনিকায়ন ও যুগোপযোগী করতে হবে। এরপর 4 নম্বর যে দাবিটি বিশ্ববিদ্যালয় গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে, প্রয়োজনীয় জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দর বৃদ্ধির সুপারিশ করতে হবে। সকল বার্ষিক শিক্ষার্থীকে গবেষণায় উপযুক্ত করতে একাডেমিককে মেইল প্রদান করতে হবে। এছাড়া গবেষণায় উপযোগী উন্নত ডাটাবেসগুলো শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও অ্যাক্সেস এর ব্যবস্থা করতে হবে। সেই সাথে 6 নম্বর যে পয়েন্ট, বছরের মধ্যে হল তল্লাশি করে আসন বরাদ্দের সকল প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। বরাদ্দের ক্ষেত্রে মেধা দূরত্ব আর্থিক অবস্থার বিবেচনাপূর্বক ডোপ টেস্টের মাধ্যমে আসন বরাদ্দ দিতে হবে। 7 নম্বর যে দাবিটি সেটি হলো ছাত্র জনতার বিপ্লবে শহীদ হৃদয় তুরোয়া ও শহীদ ফরহাদ হোসেনের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করার পাশাপাশি আহত ও পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থীদের চিকিৎসা সম্পূর্ণ যথাযথ ব্যয় করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও। গত 15 বছরে 8 নম্বর যে দাবিটি, গত 15 বছরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে নিয়োগ বাণিজ্যের কারণে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তাই উচ্চতর তদন্ত কমিটি গঠন করে এই সময়ে হওয়া সকল নিয়োগ বনিষ্ঠ তদন্তের মাধ্যমে অবৈধ স্থায়ী ও অস্থায়ী নিয়োগসমূহ দ্রুত বাতিল করতে হবে বলে হুঁশিয়ারি বার্তা এখান থেকে দেওয়া হয়।